দক্ষিণ এশিয়ার ইতিহাস একটি সমৃদ্ধ সংস্কৃতি এবং বৈচিত্র্যের প্রতীক। এখানে সংঘাত যেমন ছিল, তেমনি ঐক্যের সম্ভাবনাও ছিল। আজ আমরা জানব এমন একটি উদ্যোগের গল্প যা এই অঞ্চলের দেশগুলোকে একত্রিত করার স্বপ্ন দেখেছিল। এটি সার্কের গল্প। তাহলে সার্কের এই যাত্রার শুরুটা কেমন ছিল? ডিসেম্বর 1985 ঢাকা। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের সূচনা লগ্ন। এটি শুধু একটি রিজিওনাল অর্গানাইজেশনের সূচনা লগ্নই নয়, বরং সাউথ এশিয়ার 7টি দেশ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্ডিয়া, পাকিস্তান এর জন্য নতুন অধ্যায়ের সূচনা। এবং পরবর্তীতে যুক্ত হয় আফগানিস্তান। বাংলাদেশের নেতৃত্বে 1970-এর দশকের শেষের দিকে শুরু হওয়া একটি স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছিল। সার্কের এই জার্নি সহজ ছিল না। প্রিভিয়াস প্যান এশিয়ান ইনিশিয়েটিভগুলি তাদের আইডিওলজিক্যাল ডিফারেন্সের কারণে ব্যর্থ হয়েছিল, কিন্তু এবার বাংলাদেশের মতো কম্পারেটিভলি একটি স্মল স্টেট একটি প্রমিনেন্ট ইনিশিয়েটিভ নিয়েছিল। ভূমিকা চাকমার মতে সার্কের ইনিশিয়েটিভটি ছিল এর রেসপন্স টু নেসেসিটি, যেখানে স্মলার স্টেটগুলি তাদের সভারেন্টির জন্য একটি কমন প্ল্যাটফর্ম খুঁজছিল। এই উদ্যোগের মূল ভিত্তি ছিল শেয়ার্ড অ্যাসপিরেশন অ্যান্ড কমন চ্যালেঞ্জেস। দারিদ্র দূরীকরণ, ট্রেড ব্যারিয়ার হ্রাস করা এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের মতো বিষয়গুলি ছিল এর প্রধান লক্ষ্য। অ্যাকর্ডিং টু মাহিঙ্কা পিরামা, সার্ক ছিল a bridge of cooperation amidst persistent challenges, একটি প্ল্যাটফর্ম যা ইউনিটি ইনস্টিগেট করে। সার্কের প্রতিষ্ঠা ছিল সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর জন্য একটি সাহসী পদক্ষেপ, যা প্রমাণ করে যে ডাইভার্সিটি অ্যান্ড ডিসকর্ডের মধ্যেও ইউনিটি করার সম্ভাবনা রয়েছে। মূলত সার্কের জন্মলগ্ন ছিল একটি সাহসী পদক্ষেপ, যা প্রমাণ করেছিল যে বৈচিত্র্যের মধ্যেও ঐক্যের সম্ভাবনা রয়েছে। এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার জন্য একটি শক্তিশালী মঞ্চ তৈরি করেছিল। বিশেষ করে ছোট দেশগুলোর জন্য একটি ভরসার জায়গা ছিল সার্ক। তবে এটি তো শুরুর দিক। তাহলে অর্থনৈতিক সম্ভাবনা এবং উন্নয়নের স্বপ্ন নিয়ে সার্ক কি ধরনের উদ্যোগ নিয়েছিল? দক্ষিণ এশিয়া একটি বিশাল অর্থনৈতিক সম্ভাবনার অঞ্চল, যা সঠিক পরিকল্পনা ও সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সার্কের অর্থনৈতিক সহযোগিতা এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নত করার প্রতিশ্রুতি দেয়। সার্কের অন্যতম প্রধান উদ্যোগ হচ্ছে সাফটা, যা 2006 সালে কার্যকর হয়। শুল্ক হ্রাসের মাধ্যমে এই অঞ্চল জুড়ে বাণিজ্যিক সংযোগ বাড়ানোর একটি বড় পদক্ষেপ হচ্ছে এই চুক্তি। এর মাধ্যমে অভ্যন্তরীণ বাজারকে আরও কার্যকর করে তোলার চেষ্টা করা হয়েছে। তবে এই অঞ্চলের বাণিজ্যের পথে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়ে গেছে, যেমন নন টেরিফ ব্যারিয়ার্স, যেমন জটিল কাস্টমস প্রক্রিয়া এবং প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক টানাপোড়েন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অবিশ্বাস উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে, অবকাঠামোর ঘাটতি, আন্তঃসীমান্ত যোগাযোগের উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগের অভাব। এরপরও সার্কের অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা অসীম। এই উদ্যোগগুলো শুধুমাত্র বাণিজ্য বাড়ানো নয়, বরং দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং এই অঞ্চলে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসার লক্ষ্য নিয়েই কাজ করছে। তবে এর সাফল্য নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাসের উপর। যদি সদস্য দেশগুলোর একসাথে কাজ না করে, তবে সার্কের এই উদ্যোগগুলো শুধুমাত্র নীতি স্তরে সীমাবদ্ধ থেকে যাবে। তাই সাউথ এশিয়ান দেশগুলোর উচিত বাণিজ্য বাধা অপসারণ করা, অবকাঠামো উন্নত করা এবং নিজেদের মধ্যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বৃদ্ধি করা। সার্কের মাধ্যমে আমরা একটি অভিন্ন বাজার গড়ে তুলতে পারি, যা এই অঞ্চলের ভবিষ্যৎকে আলোকিত করবে। আসলে সার্কের যে অর্থনৈতিক উদ্যোগগুলো আছে, এগুলো এই অঞ্চলের জনগণের মাঝে একটা ইতিবাচক পরিবর্তন আনতে চেয়েছিল। 2006 সালের সাফটাই কিন্তু এর সবচেয়ে বড় উদাহরণ। এটি শুল্ক হ্রাস করে বাণিজ্য সংযোগ বৃদ্ধির চেষ্টা করেছে, পাশাপাশি আঞ্চলিক ব্যবসার সুযোগকেও কিন্তু বাড়িয়ে তুলেছিল এই সাফটা। কিন্তু অর্থনীতিই নয়, সংস্কৃতিও ছিল এই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সংস্কৃতি মানুষকে একত্রিত করে, ভুল বোঝাবুঝি কমায় ও মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বাড়ায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংস্কৃতি সংরক্ষণে সার্কের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 1998 সালে কলম্বোতে অনুষ্ঠিত সংগঠনটির 10ম শীর্ষ সম্মেলনে সার্ক নেতারা এই অঞ্চলের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের উপর জোর দেন। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয় সার্ক কালচারাল সেন্টার। শ্রীলঙ্কায় অবস্থিত সার্কের এই কালচারাল সেন্টারটিকে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক কেন্দ্রও বলা যায়। এখানে বিভিন্ন কর্মশালা, উৎসব ও সেমিনার আয়োজন করার মাধ্যমে আমাদের শিল্প সংস্কৃতিকে তুলে ধরা হয়। 2016 সালকে সার্ক কালচারাল হেরিটেজ ইয়ার ঘোষণা করে। এর লক্ষ্য ছিল আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করা এবং তা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা। তবে সীমিত সম্পদ এবং সমর্থনের অভাব সহ নানাবিধ জটিলতার কারণে এগুলোর কার্যকারিতা অনেক সময়ই সীমিত থেকে যায়। তাই শুধু সাংস্কৃতিক ক্ষেত্রেই নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একত্রে কাজ করতে হবে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে। জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ, বড় রাষ্ট্রগুলোর আধিপত্যবাদী আচরণ সহ সেই সব বিষয়ের উপর কাজ করতে হবে, যা এক দেশের সীমা ছাড়িয়ে সবার উপরে প্রভাব ফেলছে। সংস্কৃতি আমাদেরকে যেমন একত্রিত করে, তেমনিভাবে কিছু চ্যালেঞ্জ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বাধা দেয়। বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট এবং অন্যান্য ভূরাজনৈতিক চ্যালেঞ্জ সার্কের এই অগ্রগতিকে প্রভাবিত করেছে। আর এই কনফ্লিক্ট এবং চ্যালেঞ্জগুলো সার্কের যে গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভগুলো আছে, সেগুলোর পথে অন্যতম প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। দক্ষিণ এশিয়া
যেখানে প্রায় 2 বিলিয়ন মানুষের বসবাস, তা বিশ্বের সবথেকে অসংহত অঞ্চলগুলোর মধ্যে একটি। আর এই আঞ্চলিক স্থবিরতার কেন্দ্রে রয়েছে সার্ক, যা জন্মলগ্ন থেকেই বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়েছে। আর প্রতিকূলতার কথা বললে সর্বপ্রথম যেটি নিয়ে আলোচনা করতে হয় তা হলো ভারত পাকিস্তান দ্বন্দ্ব। 1947 সালের বিভাজনের সহিংসতা থেকে শুরু করে কাশ্মীরের চলমান দ্বন্দ্ব পর্যন্ত দুটি দেশ যুদ্ধ করেছে একাধিকবার এবং আটকে রয়েছে কূটনৈতিক অচলাবস্থায়। মূলত তাদের এই দ্বন্দ্বই নিয়ন্ত্রণ করে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিকে। ফলে এই অঞ্চলের রাষ্ট্রসমূহের মধ্যে সহযোগিতার সুযোগ সংকুচিত হয়েছে বারবার। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো দক্ষিণ এশিয়ার রাষ্ট্রসমূহের মধ্যে ক্ষমতার অসমতা। ভারতের কেন্দ্রীয় অবস্থান এবং শক্তিশালী অর্থনৈতিক এবং সামরিক প্রভাব ছোট দেশগুলোর মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। বহুপাক্ষিক সহযোগিতার চেয়ে দ্বিপাক্ষিক চুক্তিতে ভারতের অগ্রাধিকার এই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে, যা সার্কের লক্ষ্য পূরণে ক্রমাগত বাধা তৈরি করেছে। দক্ষিণ এশিয়ার বাইরে অন্যান্য শক্তিশালী রাষ্ট্রের প্রভাবও এই অঞ্চলের আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উল্লেখযোগ্যভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশে চীনের প্রভাব বৃদ্ধি করেছে, যা মূলত ভারতের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের বিরুদ্ধে কাজ করছে। এর ফলে ভারত বিমস্টেক এবং BBIN এর মতো উদ্যোগের দিকে আরও মনোযোগী হয়েছে, যা আঞ্চলিক সংস্থা হিসেবে সার্কের অবস্থানকে আরও দুর্বল এবং কোণঠাসা করেছে। সার্কের চার্টার বা সনদেও রয়েছে বেশ কিছু সীমাবদ্ধতা। এটি কন্টেনশিয়াস বাইল্যাটারাল ইস্যুগুলোকে এড়িয়ে চলে এবং কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সার্ক চার্টারে কোনো শক্তিশালী পদক্ষেপের উল্লেখ নেই। এর ফলস্বরূপ সাফটা এবং সাফটার মতো অর্থনৈতিক উদ্যোগসমূহ রাজনৈতিক মতভেদ এবং সুরক্ষাবাদী নীতির কারণে ব্যাহত হয়েছে। এসব প্রতিকূলতার কারণে প্রতিষ্ঠার প্রায় 40 বছর পরেও সার্ক ব্যর্থ হয়েছে সফলভাবে একটি আঞ্চলিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে এবং দক্ষিণ এশিয়ার রাষ্ট্রসমূহের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে। এর ফলে সাফটা এবং সাফটার মতো অর্থনৈতিক উদ্যোগ সত্ত্বেও দক্ষিণ এশিয়ার আন্তঃআঞ্চলিক বাণিজ্য মাত্র 5%-এর নিচে রয়ে গেছে, যেখানে ইউরোপে এবং পূর্ব এশিয়ায় এটি যথাক্রমে 60% এবং 35%। এছাড়াও গত 35 বছরে সার্কের মাত্র 18টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে তা হওয়ার কথা ছিল 35টি। ভারত এবং পাকিস্তানের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বারবার এই সম্মেলন স্থগিত হওয়া সার্কের সফলতার পথে একটি বিশাল বাধা হিসেবে কাজ করেছে। তাই বলা যেতে পারে এই রাজনৈতিক মতভেদ, ক্ষমতার অসমতা, বাহ্যিক প্রভাব এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা সমাধান না করা পর্যন্ত সার্ক হয়তো একটি স্থবির সংস্থা হিসেবেই টিকে থাকবে। তবে সার্কের জন্য এই চ্যালেঞ্জগুলো শুধু বাধাই নয়, এগুলো থেকে এগিয়ে যাবার এবং শেখার অনেক কিছু আছে। ক্লাইমেট চেঞ্জ এবং টেরোরিজমের মতো ইস্যুগুলোতেও কিন্তু সার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাহলে এই সমস্যাগুলো সমাধানে আমরা কি কি উদ্যোগ নিতে পারি? জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ফলে দক্ষিণ এশিয়ার লক্ষ লক্ষ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন হিমালয়ের বরফ গলে যাওয়ার কারণে প্রায় 150 কোটি মানুষ পানি নিরাপত্তার ঝুঁকিতে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, এটির ফলে বাংলাদেশের প্রায় 1.7 কোটি মানুষ বাস্তুচ্যুত হবে। তাপ প্রবাহ ও খরা, 2022 সালে তাপ প্রবাহে প্রায় 90 জন মানুষ মারা গেছে পাকিস্তান ও আফগানিস্তানে। বন্যা ও ঘূর্ণিঝড়, 2024 সালের ঘূর্ণিঝড় মোখা এবং 2022 সালের ঘূর্ণিঝড় আমফান দক্ষিণ এশিয়ার অনেক দেশকে ক্ষতিগ্রস্ত করেছে বিভিন্নভাবে। জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর একটি রূপ হচ্ছে ভূমিকম্প, যেটা আমরা 2015 সালের নেপালের ভূমিকম্পের মাধ্যমে দেখতে পাই, যেখানে প্রায় 9,000 মানুষ মৃত্যুবরণ করেন। নিরাপত্তা সংকট, দক্ষিণ এশিয়ার দেশগুলো বিভিন্ন ধরনের নিরাপত্তা সংকটের সম্মুখীন। সবচেয়ে বেশি নিরাপত্তা সংকটে রয়েছে ক্রস বর্ডার টেরোরিজম, যেটা আমরা 2008 সালের মুম্বাই অ্যাটাকের মাধ্যমে দেখতে পাই। শরণার্থী সংকট, যেটা বাংলাদেশ এবং ভারতে রয়েছে, নেপালে রয়েছে তিব্বতীয় শরণার্থী সংকট, পাকিস্তানে রয়েছে আফগানি শরণার্থী সংকট। দক্ষিণ এশিয়ার দেশগুলো শরণার্থী সংকটের সম্মুখীন। দক্ষিণ এশিয়ায় রয়েছে গোল্ডেন ওয়েজ, যেটা বাংলাদেশ, ভারত এবং নেপালে। ইভেন হচ্ছে দক্ষিণ এশিয়ায় গোল্ডেন ক্রিসেন্টের 2টা দেশ রয়েছে, পাকিস্তান এবং আফগানিস্তান, যার ফলে এখানে মাদক, মানুষ, অস্ত্র বিভিন্নভাবে পাচার হয়। নিরাপত্তা সংকট, জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সার্কের কিছু পদক্ষেপ রয়েছে। 2006 সালে সার্ক গঠন করে সার্ক ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার, যেটা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে সার্কভুক্ত দেশগুলোকে সাহায্য সহযোগিতা করে। বিশ্ব থেকে শিক্ষা নেয়া, সার্ক কেন এখনো বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েও অকার্যকর, সেটার জন্য আমরা বিভিন্ন রিজিওনাল অর্গানাইজেশন থেকে শিক্ষা নিতে পারি। আসিয়ানের নিরপেক্ষ নীতি, যেটা নন ইন্টারফিয়ারেন্স প্রিন্সিপাল, ইউরোপীয় গ্রিন ডিল চুক্তি, যেখানে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। আফ্রিকান ইউনিয়নের রয়েছে শান্তি ও নিরাপত্তা কাউন্সিল, যেটা তারা বিভিন্ন ধরনের নিরাপত্তা সংকট মোকাবেলার জন্য
ব্যবহার করে। তবে কমন থ্রেডগুলো শুধুমাত্র এই অঞ্চলের টিকে থাকার প্রশ্ন নয়, এটি এই অঞ্চলের উন্নয়নেরও ভিত্তি। সার্ক ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টারের মতো উদ্যোগের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি আরও উন্নত করা সম্ভব। এটি প্রমাণ করে যে সার্কের একটি নতুন যুগ শুরু করতে হলে সম্ভাবনাগুলোকে বাস্তবে রূপান্তর করতে হবে। The border says talk to the wind, but the wind knows another language and it keeps going. কবি আলবার্টো রিওস যেরকম তার কবিতা দ্য বর্ডার আ ডাবল সনেটে আমাদের ট্রেডিশনাল ডিভাইড অ্যান্ড রোল জিওপলিটিক্সকে চ্যালেঞ্জ করেন, সার্কের এরকম সম্ভাবনা আছে একটি নতুন সাউথ এশিয়ার সূচনা করা। কিন্তু কিভাবে? সার্ক নিয়ে যখন আমরা কথা বলি তখন সার্কের ফেলিয়ারটাকেই আমরা সবচেয়ে বেশি হাইলাইট করে থাকি, কিন্তু আদতে সার্কের সামনে রয়েছে কিছু সম্ভাবনা যেগুলোকে কাজ করলে হয়তো বা ইউরোপীয় ইউনিয়নের মতো আমরাও স্টেটের ভিউ থেকে বের হয়েও একটা রিজিয়ন হিসাবে সবগুলো দেশ একসাথেই ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যেতে পারে। প্রথমত কথা বললে আসি আমরা ইকোনমিক কোঅপারেশনের ক্ষেত্রে। এই উপমহাদেশে ভারত পাকিস্তানের মধ্যে শত্রুতা এবং অবিশ্বাসের কারণে ছোট ছোট দেশগুলোর অর্থনীতি অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। সাধারণত দেখা যায় একপাক্ষিক একটি ইকোনমিক ইনফ্লুয়েন্স এই দুটি দেশ ছোট ছোট দেশগুলোর উপর করার চেষ্টা করে। এই ধরনের ইকোনমিক রাইভালরি থেকে বের হয়ে ইতোমধ্যে নিয়ে নেওয়া ইনিশিয়েটিভ যেমন সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, এই ধরনের আরও বেশি যদি ইকোনমিক কোঅপারেটিভ ইনিশিয়েটিভ নেওয়া হয়, এভাবে ইকোনমিক কোঅপারেশনের মাধ্যমে ছোট এবং বড় সব দেশের আর্থসামাজিক উন্নয়নের সম্ভাবনা রয়েছে সার্কের হাতে। ইকোনমিক কোঅপারেশনের পরে সবচেয়ে যে কঠিন ব্যাপার, সার্কের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা কাজ করে তা হচ্ছে জিওপলিটিক্যাল রাইভালরি এবং ইনসিকিউরিটি। এই জিনিসগুলো সলভ করার জন্য সার্ক ইতিমধ্যে দুটি ইনিশিয়েটিভ নিয়েছে যেগুলো ভবিষ্যতের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিতে পারে। প্রথমত কথা বলবো আমি ন্যামগে ইনিশিয়েটিভ নিয়ে। ইউরোপীয় ইউনিয়ন যেরকম তাদের ট্রেডিশনাল বর্ডার সিস্টেম থেকে উঠে একটি রিজিয়ন হিসাবে ডেভেলপ করার সুযোগ পেয়েছে, এই ন্যামগে ইনিশিয়েটিভের মাধ্যমেও একটি ভিসা রেজিমে তৈরি করার কথা বলা হয়েছিল, যাতে করে সার্কভুক্ত প্রত্যেকটি দেশের মানুষ যাতে অবাধে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত এবং কাজ করতে পারে। ন্যামগে ইনিশিয়েটিভ যদি বাস্তবে রূপান্তর করা হয় তাহলে সেটি হবে সার্কের জন্য একটি বড় মাইল ফলক, এবং এর মাধ্যমেই হয়তো ট্রেডিশনাল যে মিলিটারাইজড জিওপলিটিক্স আমরা দেখছি তারও একটি ইতি ঘটবে। সার্কের কাছে দ্বিতীয় যে সম্ভাবনাময় ব্যাপারটি আছে তা হচ্ছে প্রত্যেকটি দেশ মিলে একটি কমন লিগাল ফ্রেমওয়ার্ক তৈরি করা। আমরা হয়তো ইউরোপোলের নাম শুনেছি, আমরা হয়তো অনেকেই জানি না সার্কের সামনে এরকম একটি সম্ভাবনা ছিল সার্ক পোল তৈরি করার, এবং এই সার্ক পোল গঠনের জন্য কিন্তু মন্ত্রী পর্যায়ের মিটিং কিংবা প্রত্যেকটি দেশের পুলিশ চিফ পর্যায়েরও কিছু মিটিং অনুষ্ঠিত হয়। যদি এখন ব্যাপারটি এক ধরনের স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু সার্ক পোলকে যদি আমরা রিভাইভ করতে পারি তাহলে হয়তো যে কমন সিকিউরিটি ডিলেমা কিংবা ড্রাগ ট্রাফিকিং বা বর্ডার ইনসার্জেন্সির মতো যে জিনিসগুলো আমরা দেখি কিংবা টেরোরিজমের মতো কমন যে থ্রেটগুলা, তার বিরুদ্ধে সব দেশ ঐক্যবদ্ধ হতে পারবে। সার্ককে গতিশীল করার জন্য সার্ক পোল কিংবা ন্যামগে ইনিশিয়েটিভের মতো ব্যাপারগুলোকে এখন আমাদের গুরুত্ব দিয়ে ভাবতে হবে এবং সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এর মাধ্যমে হয়তো ট্রেডিশনাল যে সিকিউরিটি ডিলেমা এই সাউথ এশিয়াকে গ্রাস করে রেখেছে তা থেকে বের হয়ে একটি কমন রিজিয়ন হিসাবে সবাই সহাবস্থানে থাকতে পারবো। আসলে সার্কের যাত্রাটা একটা অমসৃণ পথ, কিন্তু এর মধ্যেও আমরা দেখতে পাই ঐক্যের প্রতিশ্রুতি, উন্নয়নের সম্ভাবনা এবং ভবিষ্যতে একসাথে কাজ করার সুযোগ। সাফটা, সার্ক ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং কালচারাল সেন্টারের মতো সার্কের উদ্যোগগুলো প্রমাণ করে যে আঞ্চলিক সহযোগিতা আসলেই সম্ভব। বিভিন্নতায় ভরপুর এই অঞ্চলে ঐক্য এবং সহযোগিতা শুধুমাত্র একটি স্বপ্নই নয়, এটি বাস্তবতার দিকে এগিয়ে যাওয়ার একটি প্রয়োজনীয়তা। এই ভিডিওটা মূলত আমাদের একটা ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের পার্ট ছিল, যে কারণে আমার এখানে আমার সবগুলো ফ্রেন্ড ছিল, আমার ইউনিভার্সিটি লাইফের সবচেয়ে কাছের ফ্রেন্ডেরা। সো আই হোপ আপনারা এই ভিডিওটা এনজয় করেছেন। আপনার সাথে আমার পরবর্তীতে একক কিংবা যৌথ কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।